বিরতির পর ফিরে এলাম আজকের আশার বাংলাদেশে এবং আমরা কথা বলছিলাম নেত্রকোনার দুর্গাপুরের একটি আশ্রয়কেন্দ্র নিয়ে এবং সেই আশ্রয়কেন্দ্র নিয়ে আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু পাল চৌধুরী আছেন নেত্রকোনায়। লাবলু, আমরা একটু জানতে চাই যে এই ধরনের প্রতিষ্ঠানে কোনো ধরনের সরকারি সহায়তা পাওয়ার কোনো সুযোগ স্থানীয়ভাবে আছে কিনা? হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে জেলা সমাজ কল্যাণ কার্যালয় রয়েছে সেখান থেকে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করা হয়। এক্ষেত্রে নয়নযোগী এই আশ্রমকেও তারা কিছু সহযোগিতা দিচ্ছে এবং এই আশ্রমটি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও কিছু আর্থিক সহযোগিতা পাচ্ছে। তবে আমি এই আশ্রমের পরিচালনা পরিষদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারাও এই আর্থিক সহযোগিতা পাওয়ার কথা স্বীকার করে বলেছেন যে যতটুকু সহযোগিতা দেয়া হচ্ছে সেটা আসলে তাদের যে খরচ, তাদের যে ব্যয়, সেই ব্যয়ের সাথে তেমন একটা সহযোগিতা, বড় ধরনের একটা সহযোগিতা হচ্ছে না, মূলত সেটা চলছে। লাবলু, সেখানে মানে নেত্রকোনায় স্থানীয়ভাবে মানুষ জানে যে তাদের এই অঞ্চলে এরকম একটি প্রতিষ্ঠান আছে যেখানে শিশুদেরকে গড়ে তোলা হচ্ছে? হ্যাঁ, এই বিষয়টি, এই আশ্রমটা নেত্রকোনা জেলা সর্বত্র একটা আলোচিত নাম, সবাই সেটা জানে এবং স্থানীয়ভাবে অনেকেই এই আশ্রমকে সহযোগিতাও করছে আর্থিকভাবে। আমি আমার জানা মতে আমি বেশ কয়েকজনকে চিনি এবং জানি যারা নিয়মিত সেখানে সহযোগিতা দেন। এই সহযোগিতাটা নেত্রকোনা জেলার অনেকেই করছেন। লাবলু, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি নয়ন গোস্বামীর কাছে। নয়ন, আমরা জানলাম যে নেত্রকোনায় স্থানীয়ভাবে যারা আছেন তারাও নানানভাবে আপনাদের সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসছেন। তো যেই প্রসঙ্গটিতে আমরা এর আগেও ছিলাম আপনার কাছে, যে শিশুদের বিকাশের ক্ষেত্রে আপনারা যে কাজগুলি করছেন সেই কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কি ধরনের সহযোগিতা পাওয়া গেলে? একটা তো অবশ্যই আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে, এছাড়া আর কি কি ভাবে অন্যরা আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন? সবচেয়ে এখন বড় হচ্ছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আলাদা ঘরের প্রয়োজন। আর 2 নম্বর হচ্ছে মেয়েরা বা ছেলেরা যে থাকে যে ঘরগুলোতে, ঘরগুলো আপনার ঠিক ছেলে মেয়েদের জন্য যথার্থ নয়, আরও বড় করার দরকার। শুধু তাই নয়, আমার এখানে যারা বৃদ্ধা থাকে এরা যে ঘরে থাকে এই ঘর থেকে টয়লেট অনেক দূরে, এরা প্রতিটা বৃদ্ধাই কিন্তু রুগী, অনেকেরই ডায়াবেটিস আছে, ওরা এত দূরে ওই টয়লেটে যাইতে বা প্রস্রাবখানা যাইতে এদের খুবই কষ্ট হয়। কাজে এদের জন্য যদি আমরা অ্যাটাচ বাথরুম সহ যদি থাকার ব্যবস্থা করতে পারতাম তাহলে মনে হয় এই বৃদ্ধা যারা আছে তারা একটু শান্তিতে থাকতে পারত এবং কি তারা যে পুত্র কর্তৃক লাঞ্ছিত হয়েছে বা পুত্রবধূ কর্তৃক অপমানিত হয়েছে এটা মন থেকে ভুলে গিয়ে একটা আনন্দের সহিত থাকতে পারত। আচ্ছা, সরকার কিন্তু বয়স্কদের জন্য একটা ভাতা চালু করেছে। এই সরকারের চালু করা বয়স্ক ভাতা আপনার এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ কি পান? না, ওরা আমি কথা বলেছিলাম, ওরা বলে যেহেতু এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনার ক্যাপিটেশন গ্র্যান্ট পান, কাজে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে ভাতা এটা দেওয়া যাবে না। তাই আমরা যদি তারা আইনে না পুড়িয়ে দিলেও তো আর তাদেরকে বলার কিছু থাকে না। কিন্তু এছাড়া আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করেছেন যে এই প্রতিষ্ঠানটিকে সরকার কিভাবে সহযোগিতা করতে পারে? আমরা এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই শুধু ক্যাপিটেশন গ্র্যান্ট পাই। আর মাঝে মাঝে আমাদের যে জেলা প্রশাসক আছেন উনি ওই জিআর মানে খয়রাতির চাউল দিয়ে সহায়তা করেন, তাটা মাঝে মাঝে, সব সময় না। বা ঘরটর তৈরির ক্ষেত্রে কোনো ধরনের না, সহযোগিতা? এমন কোনো সরকারি আমরা সহায়তা পাই নাই।
আমরা জানি যে এই প্রতিষ্ঠানটি চালানোর জন্য আপনাদের একটা বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। তো যেই অর্থ প্রয়োজন হয় তার চাইতে আপনারা সংগ্রহ করতে পারেন কম। বাকি অর্থ সংগ্রহের জন্য কি আপনারা ঢাকায় বিত্তশালীদের সঙ্গে বা দেশের অন্যান্য জায়গায় কোনো ধরনের যোগাযোগ স্থাপন করেন? তবে দেশের অন্যান্য জায়গায় আমরা আর ওই বাইরে আমাদের যোগাযোগ করার সুযোগ ঘটে নাই। তবে বাংলাদেশে আমরা অনেকের দ্বারে দ্বারে ঘুরছি এবং তাদের সহায়তা নেই, মাঝে মাঝে এই যে ঋণ হয় এই ঋণগুলি ভাঙছি। কিন্তু এখনও আমার প্রায় অনেক টাকা ঋণ রয়েই গেল। তে বিশেষ করে আমরা ওই পার্মানেন্ট আয়ের ব্যবস্থা না থাকায় আমরা আরও কষ্টে আছি। এইখানে আশ্রমকে কেন্দ্র করে পার্মানেন্ট আয়ের কি ধরনের ব্যবস্থা আপনারা কল্পনা করছেন? পরিকল্পনার মধ্যে কিছু আছে? এখানে যদি আমরা কুটির শিল্প করতে পারতাম, তাঁত শিল্প করতে পারতাম বা মিনি গার্মেন্টস করতে পারতাম, তাতে একটা আয়ের উৎস হতো। এই আয় দ্বারা হয়তো অনেকটা অভাব পূরণ হতো, কিন্তু এরকম আমরা করার মতো কোনো সুযোগ পাচ্ছি না, কেন এগুলি করতে গেলে অর্থের প্রয়োজন। এই আশ্রমটি এখন 4 একর জমির উপরে আছে আমরা যতদূর জানতে পেরেছি। এটার মধ্যে কি কোনো কেন্দ্রীয় কোনো পরিকল্পনা আপনার আছে যে এইখানে এইভাবে জিনিসটা গড়ে উঠবে? হ্যাঁ, এরকম মানে তো যেটা চিন্তা প্ল্যান আমাদের আছে। যদি বলি চিন্তা আমরা। আছে, মানে আমাদের এলাকাটা হচ্ছে পর্যটক এলাকা। এখন কিন্তু ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সাদামাটির পাহাড়, তারপরে গারো পাহাড়, এগুলি দেখার জন্য যায়। কিন্তু ওইখানে কিন্তু যে আপনার গেস্ট হাউসগুলো আছে তারা কিন্তু পর্যাপ্ত নয়। তবে আমাদের এখানে যদি একটা ভালো গেস্ট হাউস করা যেত, তাহলে এইসব এলাকা থেকে যারা নাকি পাহাড় দেখতে যায় তারা এখানে থাকতো, থাকার পরে তারা যে কিছু যদি দিয়ে আসতো সবাই, এটা ঠিক কমার্শিয়ালভাবে যদি আমরা করি তাহলে এটাতে একটা ভালো আয়ের উৎস হবে। বড় প্রতিষ্ঠানগুলি এই ধরনের সামাজিক উদ্যোগে যেন অংশ নয় সেজন্য সরকারের পক্ষ থেকেও উৎসাহিত করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরকম কোনো প্রতিষ্ঠান কি কখনো আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন বা আপনারা এরকম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে? আমরা এই সম্বন্ধে ধারণাই নাই। আমরা তো পাহাড়ের পাদদেশের মানুষ, তারপরেও এরকম যোগাযোগ করার মতো আমাদের তেমন লোক নেই। তবে আমরা আমাদের কমিটির যারা আছে তারা এলাকার মধ্যে যতটুকু আছে এই কমিটির লোকগুলো আমাদেরকে সহায়তা করে। নয়ন গোস্বামী, আপনি কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করি আপনার এই উদ্যোগটি সবার মিলিত প্রচেষ্টায় একটি বড় উদ্যোগে পরিণত হোক এবং শিশুদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হোক। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আশার বাংলাদেশে। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ভালো থাকবেন।